জিএস সেন্টারের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিষয় সম্পর্কে গভীর ধারণা অর্জনের মাধ্যমে জিকে ভীতি দূর করা। অর্থাৎ যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয়ে থাকে সেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আমরা যাতে সহজেই জিকেগুলোকে সলভ করতে পারি এবং সফলতা লাভ করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে শোষণ। তাহলে আমরা ক্লাস শুরু করি। তাহলে শোষণ হচ্ছে দুই প্রকারের। তাহলে শোষণ কয় প্রকারের আছে? দুই প্রকার। একটা হচ্ছে তোমার বহিঃশোষণ, বহিঃশোষণ, আর একটা প্রকার হচ্ছে তোমার অন্তঃশোষণ, অন্তঃশোষণ। তাহলে শোষণ দুই প্রকারের, বহিঃশোষণ এবং অন্তঃশোষণ। বহিঃশোষণ সংগঠিত হয় ফুসফুসে। তাহলে কোথায় সংগঠিত হয়? ফুসফুস। আর অন্তঃশোষণ কোথায় সংগঠিত হয়? অন্তঃশোষণ হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ায়, মাইটোকন্ড্রিয়ায়, কন্ড্রিয়ায়। তাহলে বহিঃশোষণ ফুসফুসে সংগঠিত হয় এবং অন্তঃশোষণ সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়ে থাকে। ইতিমধ্যে আমরা বহিঃশোষণ সম্পর্কে আলোচনা করেছি এবং সেই ভিডিও তোমার ইউটিউবে আপলোড করা রয়েছে। যারা এখনও দেখোনি সেটা অবশ্যই দেখে নেবে, না হলে আমরা অন্তঃশোষণ সম্পর্কে ধারণা অর্জন করতে অসুবিধা হবে। তাহলে অন্তঃশোষণ কোথায় সংগঠিত হয়? সাইটোপ্লাজমে এবং মাইটোকন্ড্রিয়াতে। আর অন্তঃশোষণ যেহেতু কোষের মধ্যে সংগঠিত হয়, তাই ওই অন্তঃশোষণ আমাদের যাবতীয় শক্তির যোগান দিয়ে থাকে। তাহলে অন্তঃশোষণকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে অন্তঃশোষণকে কটা ভাগে ভাগ করা হয়েছে? দুটো ভাগে। তাহলে অন্তঃশোষণ হচ্ছে দুটো ভাগ। একটা হচ্ছে তোমার আনক্সি শোষণ, আনক্সি কি আছে? আনক্সি শোষণ। এক্ষেত্রে তোমার অক্সিজেনের দরকার নেই। আর একটা হচ্ছে তোমার অক্সি শোষণ, অক্সি শোষণ। তাহলে এই ক্ষেত্রে কি হয়? তোমার অক্সিজেনের দরকার রয়েছে। অর্থাৎ আনক্সি শোষণে অক্সিজেনের দরকার নেই, অক্সি শোষণে অক্সিজেনের দরকার রয়েছে। তাহলে অন্তঃশোষণ কয় প্রকারের? দুই প্রকারের। একটা হচ্ছে আনক্সি শোষণ আর একটা হচ্ছে অক্সি শোষণ। তাহলে আনক্সি শোষণ কাকে বলা হবে? কোষের সাইটোপ্লাজমে অক্সিজেনের অনুপস্থিতিতে যে শোষণ সংগঠিত হয়ে থাকে তাকে আনক্সি শোষণ বলা হয়। তাহলে আনক্সি শোষণ কোথায় হয়? আনক্সি শোষণ হয় হচ্ছে তোমার সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমে। তাহলে আনক্সি শোষণ সংগঠিত হয় কোথায়? সাইটোপ্লাজমে। অক্সি শোষণ সংগঠিত হয় কোথায়? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। তাহলে অক্সি শোষণ সাইটোপ্লাজমে হয়, অক্সিজেনের অনুপস্থিতিতে হয় আনক্সি শোষণ। আর অক্সি শোষণ কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। এক্ষেত্রে কি হয়? অক্সিজেনের দরকার হয়। তাহলে আমরা প্রথমে দেখব যে সাইটোপ্লাজমে আনক্সি শোষণ কীভাবে সংগঠিত হয়ে থাকে। তাহলে সাইটোপ্লাজমে অক্সিজেনের অনুপস্থিতিতে যে শোষণ হয় সেটাই হচ্ছে তোমার আনক্সি শোষণ। আর এই শোষণের মাধ্যমে তোমার 4 অণু এটিপি উৎপন্ন হয়। কয় অণু? 4 অণু। তাহলে আনক্সি শোষণের ফলে সাইটোপ্লাজমে 4 অণু এটিপি উৎপন্ন হয়। এরপরে যে ঘটনাটি ঘটে সেইটা জানতে গেলে আমাদের যে পাচনতন্ত্র রয়েছে সেই পাচনতন্ত্র সম্পর্কে জানতে হবে। তাহলে ইতিমধ্যে আমরা পাচনতন্ত্র পড়িয়ে দিয়েছি, সেটা অবশ্যই দেখে নেবে সবাই। তাহলে পাচনতন্ত্রে আমরা দেখেছিলাম যে ক্ষুদ্রান্তের শেষ অংশের নাম হচ্ছে ইলিয়াম। ইলিয়ামের মধ্যে রয়েছে ভিল্লি, আর সেই ভিল্লির মধ্যে বা ভিল্লির মাধ্যমে খাদ্যের যে পুষ্টি উপাদান অর্থাৎ গ্লুকোজ রক্তে মেশে এবং রক্তের মাধ্যমে সেই গ্লুকোজ কোথায় এসে পৌঁছায়? সাইটোপ্লাজমে। তাহলে কোষের মধ্যে যে তরল উপাদান রয়েছে সেই তরল উপাদানকে বলা হয় সাইটোপ্লাজম। তাহলে তোমার রক্তের মাধ্যমে ভিল্লি থেকে যে গ্লুকোজ রক্তে মেশে, রক্তের মাধ্যমে সেই গ্লুকোজ কোথায় এসে পৌঁছায়? কোষের সাইটোপ্লাজমে। আর কোষের সাইটোপ্লাজমে এই গ্লুকোজ এসে পৌঁছালে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে, কি পদ্ধতিতে? গ্লাইকোলাইসিস পদ্ধতিতে সেই গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়।
কত 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে কোষের সাইটোপ্লাজমে যে গ্লুকোজ এসে পৌঁছায় সেই গ্লুকোজ গ্লাইকোলাইসিস পদ্ধতিতে ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে কোন পদ্ধতিতে এই পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? গ্লাইকোলাইসিস পদ্ধতিতে। গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে তোমার গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে। আর এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সংগঠিত হওয়ার জন্য 2 অণু এটিপি দরকার হয়। তাহলে কয় অণু এটিপি? 2 অণু এটিপি। তাহলে এই 2 অণু এটিপি কোথা থেকে পায়? আগেই তোমার সাইটোপ্লাজমে আনক্সি শোষণের মাধ্যমে 4 অণু এটিপি উৎপন্ন হয়েছে। এই 4 অণু এটিপির মধ্যে 2 অণু এটিপি গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভিক অ্যাসিড উৎপাদনে খরচ হয়ে যায়। তাহলে 4 অণুর মধ্যে পড়ে থাকে কয় অণু? 2 অণু। তাহলে 4 অণুর মধ্যে তোমার 2 অণু এটিপি পড়ে থাকে। তাহলে 2 অণু এটিপি পড়ে থাকে। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? সাইটোপ্লাজমে কোন চক্র চলে? গ্লাইকোলাইসিস চক্র চলে। গ্লাইকোলাইসিস চক্রের মাধ্যমে কি উৎপন্ন হয়? পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। কত অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। আর এই 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদনের জন্য কত অণু এটিপি দরকার হয়? 2 অণু এটিপি দরকার হয়। তাহলে আনক্সি শোষণে কত অণু এটিপি উৎপন্ন হয়েছিল? 4 অণু এটিপি উৎপন্ন হয়েছিল। তার মধ্যে থেকে 2 অণু খরচ হয় আর 2 অণু এটিপি সাইটোপ্লাজমের মধ্যে পড়ে থাকে। তাহলে এইভাবে তোমার গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়। আর এই গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়া অর্থাৎ সাইটোপ্লাজমে যে গ্লাইকোলাইসিস চক্রটা চলে এই চক্রটাকে 3 জন বিজ্ঞানী মিলে আবিষ্কার করেছিল এবং তাদের নামের প্রথম অক্ষর দিয়ে এই পদ্ধতিটার নামকরণ করা হয়েছে। তাহলে তাদের নামকরণ করা কি হয়েছে? এই গ্লাইকোলাইসিস চক্র আবিষ্কার করেছিল যারা তাদের নামের প্রথম অক্ষর দিয়ে EMP পাতোয়ে চক্র। তাহলে সাইটোপ্লাজমে যে গ্লাইকোলাইসিস চক্র সংগঠিত হয় সেই চক্রটা আবিষ্কার করে 3 জন বিজ্ঞানী। আর সেই 3 জন বিজ্ঞানীর নাম অনুসারে এই চক্রের নামকরণ করা হয়েছে EMP পাতোয়ে চক্র। তাহলে এইভাবে তোমার আনক্সি শোষণ এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপরেই শুরু হয় হচ্ছে তোমার অক্সি শোষণ, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ায় যে শোষণ সংগঠিত হয় সেইটা শুরু হয়। তাহলে আমরা সেই অক্সি শোষণ কীভাবে হয় দেখে নেব। তাহলে সাইটোপ্লাজম থেকে যে পাইরুভিক অ্যাসিড 2 অণু কোথায় চলে যায়? তোমার মাইটোকন্ড্রিয়াতে চলে যায়। আর মাইটোকন্ড্রিয়াতে চলে গেলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে তোমার ক্রেবস চক্র চলে। তাহলে মাইটোকন্ড্রিয়াতে কোন চক্র সংগঠিত হয়? ক্রেবস চক্র সংগঠিত হয়। আর এই ক্রেবস চক্র কার উপস্থিতিতে হয়? অক্সিজেনের উপস্থিতিতে সংগঠিত হয়। আর এই ক্রেবস চক্রের মাধ্যমে যে 2 অণু পাইরুভিক অ্যাসিড সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ায় পৌঁছায় সেই 2 অণু পাইরুভিক অ্যাসিড ভেঙে পুনরায় আবার এটিপিতে পরিণত হয়। তাহলে পাইরুভিক অ্যাসিড কিসে পরিণত হবে? এটিপিতে। আমরা জানি যে 1 অণু পাইরুভিক অ্যাসিড কি আছে? 1 অণু পাইরুভিক অ্যাসিড 1 অণু পাইরুভিক অ্যাসিড সমান সমান হচ্ছে 18 অণু এটিপি। 18 অণু এটিপি। তাহলে সাইটোপ্লাজম থেকে কয় অণু পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়াতে গেছে? 2 অণু পাইরুভিক অ্যাসিড গেছে। আর মাইটোকন্ড্রিয়াতে কোন চক্র চলে? ক্রেবস চক্র চলে। আর এই ক্রেবস চক্রের মাধ্যমে এই পাইরুভিক অ্যাসিড ভেঙে কিসে পরিণত হয়েছে? এটিপিতে পরিণত হয়েছে। আর 1 অণু পাইরুভিক অ্যাসিড সমান সমান হচ্ছে 18 অণু এটিপি। তাহলে এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড গেছে। তাহলে এখানে কত অণু এটিপি উৎপন্ন হবে? 36 অণু এটিপি উৎপন্ন হবে। তাহলে মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্রের মাধ্যমে 36 অণু এটিপি উৎপন্ন হয় এই 2 অণু পাইরুভিক অ্যাসিড ভেঙে। এছাড়া তোমার 2 অণু এটিপি কোথায় পড়ে রয়েছে? সাইটোপ্লাজমে। কারণ আমরা আনক্সি শোষণে দেখেছি যে 2 অণু এটিপি তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কাজে লাগে আর বাকি 2 অণু এটিপি সাইটোপ্লাজমে পড়ে থাকে। তাহলে
মাইটোকন্ড্রিয়ায় উৎপন্ন 36 অণু এটিপি এবং সাইটোপ্লাজমে পড়ে থাকা 2 অণু এটিপি মোট হচ্ছে 38 অণু এটিপি। আর 38 অণু এটিপি সমান সমান হচ্ছে 1 অণু গ্লুকোজ। 1 অণু গ্লুকোজ কি আছে? 38 অণু এটিপি সমান সমান কত অণু গ্লুকোজ? 1 অণু গ্লুকোজ। আর এই গ্লুকোজ থেকে তোমার মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন হচ্ছে শক্তি। কি উৎপন্ন হয়? শক্তি। তাহলে কি কি শক্তি এখানে উৎপন্ন হয়? তাপ শক্তি এবং গতিশক্তি। আর এই তাপ শক্তি এবং গতিশক্তি ব্যবহার করেই আমাদের যে শারীরিক সঞ্চালন সেটা সংগঠিত হয়ে থাকে, অর্থাৎ কথা বলা, হাঁটাচলা করা, কাজ করা, সমস্ত বিষয়ের যে শক্তি দরকার সেই সমস্ত শক্তি আমরা মাইটোকন্ড্রিয়াতে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তির মাধ্যমে করে থাকি। আর মাইটোকন্ড্রিয়ার এই যে ক্রেব চক্র যে সংগঠিত হয় এবং যে প্রক্রিয়া মাইটোকন্ড্রিয়া সংগঠিত হয়, এই বিষয়টা ক্রেবস নামে একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিল। তাই তার নাম অনুসারে মাইটোকন্ড্রিয়ায় সংগঠিত এই চক্রের নামকরণ করা হয়েছে ক্রেব চক্র। কী নামকরণ করা হয়েছে? ক্রেব চক্র। এইভাবে তোমার অন্তঃশোষণ প্রণালী সমাপ্ত হয়। তাহলে এইভাবে কি হয়? অন্তঃশোষণ যে প্রণালী সেটা সমাপ্ত হয়ে থাকে। তাহলে আমাদের ক্লাস এখানেই শেষ করা হলো। যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের যে জিকে বিষয়ের যে বিস্তারিত আলোচনা সেই বিস্তারিত আলোচনা চলতে থাকবে প্রত্যেকটি সাবজেক্ট।